আসসালামু আলাইকুম। কিভাবে অনলাইনের মাধ্যমে নির্ভুলভাবে একটি নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন, আজকে সেই প্রসেসটি দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আমি যে সকল অনলাইন রিলেটেড ভিডিও আপলোড করব, সেগুলো আপনার কাছেও পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। প্রথমে আমি কম্পিউটার স্ক্রিন থেকে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখান থেকে সার্চ বারে ই পাসপোর্ট লিখে সার্চ দেব। দেখুন আমার ওয়েবসাইটটি কিন্তু চলে এসেছে। আমি ওয়েবসাইটটিতে ক্লিক করে নিচ্ছি। ওকে, এটি হচ্ছে বাংলাদেশের ই পাসপোর্ট পোর্টাল। এখান থেকে আপনি অনলাইনের মাধ্যমে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন নামে একটি বাটন আছে, আমি বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। এখানে নিচে দেখুন আর ইউ অ্যাপ্লাইং ফর বাংলাদেশ। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে আবেদনটি করছি, তাই আমি এটিকে ইয়েস রেখে দিচ্ছি। ওকে, নিচ থেকে আমাকে আমার ডিস্ট্রিক্টটি দিয়ে দিতে হবে। তো আমি এটির জন্য এই বারটিতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমি চাইলে আমার ডিস্ট্রিক্টটি সার্চ করেও নিতে পারবো। তো আমি এখান থেকে সরাসরি সার্চ করে নিচ্ছি। তো দেখুন আমার ডিস্ট্রিক্টটি চলে এসেছে, আমি এটিতে ক্লিক করে দিচ্ছি। এরপরে নিচে দেখুন আমাকে আমার পুলিশ স্টেশন মানে আমার থানাটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি সেটির জন্য সেমভাবে বারটিতে আবার একটি ক্লিক করব। এখান থেকে আমার ডিস্ট্রিক্টের ভিতরে যে থানাগুলো আছে সেগুলো শো করছে। তো আমি এখান থেকে আমার থানাটি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এরপরে নিচে দেখুন কন্টিনিউ নামে একটি বাটন আছে, আমি বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমাকে দেখুন স্টেপ 2তে নিয়ে এসেছে। এখান থেকে আমাকে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। তো এখানে নিচ থেকে এই বারটিতে ক্লিক করে আমি আমার ইমেল অ্যাড্রেসটি লিখে দিচ্ছি। ওকে, আমার ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেছে। এখানে নিচে দেখুন আই অ্যাম হিউম্যান এর পাশে একটি টিক চিহ্নর ঘর আছে, আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি। ওকে, নিচে দেখুন কন্টিনিউ নামে একটি বাটন আছে, আমি এই বাটনটিতে ক্লিক করে দেব। ওকে, দেখুন আমাকে স্টেপ 3তে নিয়ে এসেছে। এখান থেকে আমার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। তো এখানে আমাকে নিচ থেকে আমার অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে। আপনি যখন এখানে পাসওয়ার্ডটি দিবেন, তখন অবশ্যই আপনি 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ওকে, আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে। আমি এখান থেকে স্ক্রল ডাউন করে নিচ্ছি। ওকে, এখানে দেখুন আমাকে পার্সোনাল ইনফরমেশনে আমার ফুল নেমটি দিতে হবে। তো ফার্স্টে আমার গিভেন নেম, আমি আমার ফার্স্ট নেমটি দিয়ে দিচ্ছি। ওকে, নিচে আমি সারনেমে আমি আমার লাস্ট নেমটি দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করে নেব। এখান থেকে আমাকে আমার মোবাইল নাম্বারটি দিতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করে দিচ্ছি। ওকে, এখান থেকে আই অ্যাম এ হিউম্যান এই বাটনটিতে আবার ক্লিক করে দিচ্ছি। ওকে, এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন আমি এখন ফাইনাল স্টেপে চলে এসেছি। এখান থেকে আমি যে জিমেল অ্যাড্রেসটি প্রোভাইড করেছিলাম, সেই জিমেল অ্যাড্রেসটির লিঙ্ক সেন্ড করা হয়েছে। তো আমার সেই লিঙ্কটি ব্রাউজ করে আমার জিমেল অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে হবে। তো আপনি এখানে যে জিমেল অ্যাড্রেসটি প্রোভাইড করবেন, অবশ্যই একটি ভ্যালিড জিমেল অ্যাড্রেস ইউজ করবেন এবং আপনাকে যে লিঙ্কটি সেন্ড করা হবে, সেই লিঙ্কটি আপনি একটি ব্রাউজার ওপেন করে নিয়ে আপনার জিমেলটিও অ্যাক্টিভ করে নেবেন। তো আমি একটি নতুন ট্যাব বার নিয়ে আমি আমার লিঙ্কটি পেস্ট করে দিচ্ছি। ওকে, দেখুন আমার অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এখান থেকে সাইন ইন বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। যেহেতু আমি একই ব্রাউজারের লিঙ্কটি ইউজ করেছি, তাই দেখুন আমার অ্যাকাউন্টটি কিন্তু সেভ হয়ে গেছে। তো এখান থেকে আমি নিচে একটু স্ক্রল ডাউন করে আই অ্যাম হিউম্যান এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। এরপরে সাইন ইন বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, ডাইন পাশে দেখুন অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমাকে প্রথমে পাসপোর্ট টাইপ এটি সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি অফিসিয়ালভাবে পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনি অফিসিয়াল পাসপোর্ট এই বাটনটিতে ক্লিক করে দিবেন। আমি যেহেতু অর্ডিনারি পাসপোর্টের জন্য আবেদন করছি, তাই আমি এখান থেকে অর্ডিনারি পাসপোর্ট এই অপশনটি রেখে দেব। তো আমি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আমাকে প্রথমে পার্সোনাল ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে। তো আমি এখান থেকে ফার্স্টে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমাকে আমার জেন্ডারটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি আমারটি দিয়ে দিচ্ছি, আপনি আপনারটি দেখে দিয়ে দিবেন। এরপরে নিচে দেখুন আমি যার পাসপোর্টের জন্য আবেদন করছি তার নামটা এখানে অলরেডি শো করছে, কারণ আমি অ্যাকাউন্ট রেজিস্টার করার সময় তার নামটি প্রোভাইড করেছিলাম, তার জন্য আমাকে নামটি আর দেওয়ার প্রয়োজন নেই। তো এখান থেকে দেখুন সিলেক্ট প্রফেশন, এখান থেকে আপনার যে প্রফেশনটি হবে আপনি এখান থেকে একটি দেখে চুজ করে দিয়ে দিবেন। তো আমি যার জন্য আবেদন করছি আমি তারটি দিয়ে দিচ্ছি। এখান থেকে আমাকে রিজিয়নটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে এই বারটিতে ক্লিক করে আমি আমার রিজিয়নটি দিয়ে দিচ্ছি।
এখান থেকে আমার কান্ট্রি কোডটি অলরেডি দেয়া আছে, তো এটিকে আমার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। ওকে, এখান থেকে আমার ফোন নাম্বারটিও দেয়া আছে, তো আমি এখান থেকে স্ক্রল ডাউন করে দিচ্ছি। তো এখানে দেখুন আমাকে আমার জন্মস্থানটি দিয়ে দিতে হবে। তো আপনি যে জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলাটি এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে আমি নিচে স্ক্রল ডাউন করে দিচ্ছি। এরপরে হচ্ছে আমাকে জন্ম তারিখটি দিতে হবে, আমি আমারটি দিয়ে দিচ্ছি, আপনি আপনারটি দেখে দিয়ে দিবেন। এরপরে দেখুন সিটিজেনশিপ, যেহেতু আমি যার জন্য আবেদন করছি উনি জন্মগতই বাংলাদেশি, তাই আমি এখান থেকে বাই বার্থ এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। ওকে, এরপরে দেখুন আমাকে আমার অ্যাড্রেসটি দিতে হবে। প্রথমে আমি আমার ডিস্ট্রিক্টটি দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে আমার সিটি, ভিলেজ অথবা হাউস, আপনার এর ভিতরে যেটি থাকবে আপনি সেটি দিয়ে দেবেন। এখান থেকে আমি আমারটি দিয়ে দিচ্ছি। ওকে, এরপর এখান থেকে আমাকে আমার পোস্ট অফিসটি দিয়ে দিতে হবে, তো আমি এখান থেকে আমারটি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এরপরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। এখান থেকে আমি আমার পুলিশ স্টেশন মানে আমার থানাটি দিয়ে দিচ্ছি। তো আপনার যদি বর্তমান আর স্থায়ী ঠিকানা সেম হয় তাহলে আপনি এই বাটনটিতে ক্লিক করে দিলেই হবে। তো আমার যেহেতু বর্তমান স্থায়ী ঠিকানা সেম, আমি এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, এরপর আমি একটু নিচে স্ক্রল ডাউন করে দিচ্ছি। এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমাকে আমার আইডি কার্ডের ইনফরমেশন ইনপুট করতে হবে, তো আমি এখান থেকে আমার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, আমার আইডি কার্ডের নাম্বারটি দেওয়া হয়ে গেছে, আমি এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচ্ছি। ওকে, এরপরে নিচে দেখুন এখান থেকে আপনার যদি পূর্বে কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি এখান থেকে আপনার অপশনটি দেখে চুজ করে নেবেন। আমি যার আবেদন করছি তার যেহেতু পূর্বে কোনো পাসপোর্ট নেই, নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, আমি এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আমি নিচে স্ক্রল ডাউন করে দিচ্ছি। তো আমি এখান থেকে যে ইনফরমেশনগুলো ইনপুট করেছি সেগুলো এখানে শো করছে, আমি এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে নিচ্ছি। এখানে দেখুন আপনার যদি অন্য কোনো দেশের কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি এখান থেকে ইয়েস বাটনটিতে ক্লিক করে দিবেন। তো আমার যেহেতু পাসপোর্ট নেই, তো আমি এখান থেকে নো অপশনটি রেখে দিচ্ছি। এখান থেকে তারপর আমি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখান থেকে আমার প্যারেন্টাল ইনফরমেশন দিতে হবে, তো এখান থেকে ফার্স্টে আমাকে ফাদার ইনফরমেশন দিতে হবে, তো আমি এখান থেকে বাবার নামটি দিয়ে দিচ্ছি। ওকে, আমার বাবার নামটি দেওয়া হয়ে গেছে। এখানে দেখুন বাবার প্রফেশনটিও দিয়ে দিতে হবে, আমি অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনি আপনার বাবার প্রফেশনটি দেখে সিলেক্ট করে নেবেন, আমি আমারটি দেখে দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে নিচে এখান থেকে ন্যাশনালিটি দিয়ে দিতে হবে, তো আমি এখান থেকে ন্যাশনালিটি বাংলাদেশি দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে বাবার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিতে হবে, তো আমি এটি দিয়ে দিচ্ছি। ওকে, আমার এনআইডি কার্ডের নাম্বারটি দেওয়া হয়ে গেছে, এখান থেকে আমি স্ক্রল ডাউন করে নিচ্ছি। ওকে, এখান থেকে আমাকে মায়ের ইনফরমেশনটি দিয়ে দিতে হবে, তো আমি প্রথমে মায়ের নামটি দিয়ে দিচ্ছি। ওকে, নামটি দেওয়া হয়ে গেছে, এখান থেকে মায়ের প্রফেশনটি দিয়ে দিতে হবে, এখান থেকে আমি হাউসওয়াইফ প্রফেশনটি দিয়ে দিচ্ছি। ওকে, এরপর নিচে স্ক্রল ডাউন করে নিচ্ছি। এখান থেকে তার ন্যাশনালিটি দিয়ে দিতে হবে, আমি ন্যাশনালিটি বাংলাদেশি দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে মায়ের এনআইডি কার্ডের নাম্বারটিও দিয়ে দিচ্ছি। ওকে, আমার নাম্বারটি দেওয়া হয়ে গেছে। এখান থেকে আপনি যদি আপনার লিগ্যাল গার্ডিয়ান হিসেবে অন্য কাউকে সিলেক্ট করে দিতে চান তাহলে আপনি এই টিক চিহ্নটিকে উঠিয়ে দিয়ে আপনি তার ইনফরমেশনগুলো এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু যার আবেদন করছি তার লিগ্যাল গার্ডিয়ানের প্রয়োজন নেই, তাই আমি আর এই অপশনটি সিলেক্ট করব না। তো আমি এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে নিচ্ছি, এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আমাকে ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে। আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে আবেদন করার সময় অবশ্যই আপনি আপনার স্পাউসের এনআইডি কার্ডের কপিটি সঙ্গে রাখবেন। এখানে তার ভোটার আইডি কার্ডের নম্বর এবং তার ভোটার আইডি কার্ডে যে রকমের নাম দেওয়া আছে সেই নামটি আপনাকে পরিপূর্ণভাবে দিতে হবে। আমি আমারটি দিয়ে দিচ্ছি, এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানে দেখুন এমার্জেন্সি কন্ট্যাক্ট, আপনার এমার্জেন্সি কন্ট্যাক্টার হিসেবে আপনি যাকে রাখতে চান তার ইনফরমেশনটি আপনার এখান থেকে প্রোভাইড করতে হবে। তো আমি এখান থেকে এমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে বাবাকে রাখবো, তো আমি এখান থেকে ফাদার সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখান থেকে স্ক্রল ডাউন করে নিচ্ছি, এখান থেকে তার জেলাটি সিলেক্ট করে দিতে হবে। ওকে, এরপরে সিটি, ভিলেজ অথবা হাউস নাম্বারটি দিয়ে দিতে হবে, তো আপনার এর ভিতরে যেটি থাকবে আপনি সেটি এখানে লিখে দিবেন, আমি আমারটি লিখে দিচ্ছি। ওকে, এরপরে যদি রোড, ব্লক অথবা সেক্টর নাম্বার যদি আপনার থেকে থাকে আপনি আপনারটি লিখে দিবেন, তো আমি আমারটি দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে নিচে আমাকে পোস্ট অফিসটি দিয়ে দিতে হবে,
তো আমি এখান থেকে পোস্ট অফিসটি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এরপরে দেখুন এখান থেকে পুলিশ স্টেশন মানে আপনার থানাটি এখান থেকে দিয়ে দিতে হবে। আমি আমারটি দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে আপনার যে ইমেল অ্যাড্রেস এটি অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমি এখান থেকে স্ক্রল ডাউন করে নিচ্ছি। এখান থেকে ফোন নাম্বারটি অবশ্যই আমাকে দিতে হবে, তাই আমি ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, আমার নাম্বারটি দেওয়া হয়ে গেছে। আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। পাসপোর্ট অপশনটি হচ্ছে আপনার পাসপোর্টের ধরনটি কীরকমভাবে চান আপনি 48 পেজের না 64 পেজের নেবেন, অথবা আপনার এটি 5 বছরের জন্য আপনি নেবেন না 10 বছরের জন্য নেবেন, সেটি আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে একটু নিচে স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন আপনি এখান থেকে যে অপশনটি সিলেক্ট করবেন তার প্রাইসটা কত, আপনি এখান থেকে সেটি দেখতে পারবেন। তো এখান থেকে আমি যে ধরনটি নিতে চাই আমি সেটি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে নিচেই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখুন ডেলিভারি অপশন হিসেবে আমাকে তারা 3টি অপশন দিয়ে দিয়েছে। তো আপনি এখান থেকে যদি রেগুলার অথবা এক্সপ্রেস অথবা সুপার এক্সপ্রেস নিতে চান তাহলে আপনি এটিতে ক্লিক করলেই দেখবেন এটির প্রাইস আলাদা আলাদা শো করবে। তো আপনার এখান থেকে যেটি সুবিধা হবে আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে রেগুলার ডেলিভারিটি সিলেক্ট করে রাখবো। এরপর নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। ওকে, আমার ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেছে। এখান থেকে আমি যে ইনফরমেশনগুলো ইনপুট করেছি সেগুলো একবার লাস্ট বার দেখার জন্য দিয়ে দিয়েছে। আপনি এখান থেকে আপনার ইনফরমেশনগুলো একবার ভালোভাবে চেক করে দেখে নেবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তার পাশেই এডিট নামে একটি অপশন দেখবেন। আপনি যদি ভুল থাকে আপনি এডিট অপশনটিতে ক্লিক করে সেই ভুলটি আবার সংশোধন করে নিতে পারবেন। কিন্তু আপনি যদি একবার আবেদনটি সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনি আর কারেকশন করার কোনো সুযোগ পাবেন না। তো আমি যদি আপনাদের একটি উদাহরণস্বরূপ দেখাই, এখানে দেখুন আমার আইডি কার্ডের নাম্বারটিতে একটি ভুল আছে। তো আমি এটির জন্য এই আইডি কার্ডের ডান পাশেই দেখুন এডিট নামে একটি বাটন আছে, আমি বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানে দেখুন আমার আইডি কার্ডের ইনফরমেশন এডিট করার অপশনটি এনেবল হয়ে গেছে। তো আমি এখান থেকে নাম্বারটি কারেকশন করে দিচ্ছি। আমি এখান থেকে এন্টার বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন আমার নাম্বারটি কিন্তু তারা নিয়ে নিয়েছে। তো আমি এখান থেকে স্ক্রল ডাউন করে নিচ্ছি। এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। ওকে, আপনি চাইলে এইভাবে আপনার আবেদনটি একবার ভালো করে চেক করে ভুল থাকলে কারেকশন করে নিতে পারেন। তো আমার যেহেতু সব ঠিক আছে আমি এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে নিব। ওকে, এখানে লাস্টে দেখুন আমাকে ডিক্লারেশন দিতে হবে। তো আপনি এখান থেকে ডিক্লারেশনটি একবার পড়ে নেবেন। আমি যেহেতু পড়ে নিয়েছি তাই এখানে দেখুন একটি টিক চিহ্নের ঘর আছে, আমি এই ঘরটিতে এটি ক্লিক করে দিব। এরপরে নিচে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে কনফার্ম অ্যান্ড পেমেন্ট প্রসেসে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখান থেকে আমি একটু স্ক্রল ডাউন করে নিব। এখানে নিচে দেখুন পেমেন্ট অপশন, আপনি যদি পেমেন্টটি অনলাইনের মাধ্যমে করতে চান তাহলে আপনি অনলাইনের এই অপশনটিতে ক্লিক করে নেবেন। তো আমি যার জন্য আবেদন করছি উনি টাকাটি অফলাইনে পরে পেমেন্ট করে নেবেন। তো উনি আমাকে শুধু আবেদনটি করে দেওয়ার জন্য বলেছেন। তো আমি এখান থেকে অফলাইন পেমেন্ট এই অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন আমার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমি প্রিন্ট সামারি নামের এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমি সামারিটি সেভ করে রেখে দিব এবং এর পাশেই দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, আমি এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমার অ্যাপ্লিকেশন ফর্মটি আমাকে দিয়ে দিয়েছে। আমি যার জন্য পাসপোর্টের আবেদনটি করেছি সে যেহেতু অফলাইনে টাকাটি জমা দিবে, তো আমি তো এখানে অফলাইন করে দিয়েছি। কিন্তু আপনি যদি চান আপনি অফলাইন দেওয়ার পরেও চালানের মাধ্যমে আপনি অনলাইনেই টাকাটি কিন্তু পরিশোধ করতে পারবেন। তো চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি চালানের মাধ্যমে খুব সহজেই টাকাটি পেমেন্ট করে দিতে পারবেন। তো আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে অন্য একটি ট্যাব ওপেন করে নিচ্ছি। এখান থেকে সার্চ বারে চালান লিখে সার্চ দিব। ওকে, দেখুন আমার ওয়েবসাইটটি কিন্তু চলে এসেছে, আমি এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন চালানের কিন্তু ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচ্ছি। ওকে, এখানে দেখুন এই যে পাসপোর্ট ফি নামে একটি অপশন আছে, আমি এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখুন পাসপোর্ট ফি এর নিচেই আবেদনের প্রকৃতি, এখান থেকে নির্বাচন বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখুন আপনার কাছে কিন্তু 4টি অপশন ওপেন হয়ে গেছে। ই পাসপোর্ট ইস্যু 48 পাতা, ই পাসপোর্ট ইস্যু 64 পাতা, ই পাসপোর্ট ইস্যু ফি অ্যাডজাস্টমেন্ট এবং ই পাসপোর্ট ইস্যু ফি অ্যাডজাস্টমেন্ট 64 পাতা।
তো আপনার এখান থেকে যে অপশনটি হবে আপনি সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে 64 পাতার যেটি এটি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এরপরে দেখুন এর পাশেই বিতরণের প্রকৃতি এর নিচে নির্বাচন করুন বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে দেখুন 5 বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট 21 কর্মদিবস, মানে এটা নর্মালি যেটি তাদের জন্য। এরপরে 10 বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট 21 কর্মদিবস। এরপরে 5 বছর মেয়াদি জরুরি পাসপোর্ট 7 কর্মদিবস। এটি আপনি যদি এমার্জেন্সির ক্ষেত্রে পাসপোর্টটি আবেদন করে থাকেন, পাসপোর্ট আবেদনের সময়ও যদি আপনি এমার্জেন্সি সিলেক্ট করে থাকেন, তবে শুধু সেই ক্ষেত্রে এটিকে সিলেক্ট করবেন, অন্যথায় এটি করার প্রয়োজন নেই। তো আমি শুধু আপনাকে এটি দেখানোর জন্য এগুলো বলে দিচ্ছি এখানে কি কি আছে। ওকে, এরপরে নিচে দেখুন 10 বছর মেয়াদি জরুরি পাসপোর্ট 7 কর্মদিবস। এর নিচে দেখুন 5 বছর মেয়াদি অতীব জরুরি পাসপোর্ট 3 কর্মদিবস। এরপরে 10 বছর মেয়াদির এটিও 3 কর্মদিবসের। এরপরে 5 বছর মেয়াদি অতীব জরুরি অনাপত্তি সনদ, মানে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যাদের এনওসি আছে, এর ভিত্তিতে শুধু 3 কর্মদিবসের ভিতরে পাসপোর্টটি পেয়ে যাবেন। এরপরে 10 বছর মেয়াদি অতীব জরুরি অনাপত্তি সনদ এনওসির ক্ষেত্রে 3 কর্মদিবসের ভিতরেই পাসপোর্টটি পেয়ে যাবেন। এরপরে 5 বছর মেয়াদি অতীব জরুরি সরকারি আদেশে জিও এর ভিত্তিতে চিকিৎসা, হজ পালন, তীর্থস্থান ভ্রমণের ক্ষেত্রে 3 কার্যদিবসের ভিতরে আপনি পাসপোর্টটি পেয়ে যাবেন। এরপরে 10 বছর মেয়াদির ক্ষেত্রেও সেম 3 কর্মদিবসের ভিতরেই আপনি পাসপোর্টটি পেয়ে যাবেন। ওকে, এরপরে নিচে দেখুন 5 বছর মেয়াদি অতীব জরুরি সরকারি আদেশে জিও এর ভিত্তিতে সরকারি কাজের ক্ষেত্রে 3 কর্মদিবসের ভিতরে আপনি পাসপোর্টটি পেয়ে যাবেন। এরপরে 10 বছর মেয়াদি অতীব জরুরি সরকারি আদেশে জিও এর ভিত্তিতে 3 কর্মদিবসের ভিতরে আপনি পাসপোর্টটি পেয়ে যাবেন। তো এখানে টোটাল এই কয়টি অপশন আছে। তো আপনার এখান থেকে যেটি হবে আপনি সেটি সিলেক্ট করে নেবেন, অন্যথায় আপনি অন্য কারোটা সিলেক্ট করলে কিন্তু আপনার আবেদনটি বাতিল করে দিবে। তো আমি যেহেতু সাধারণভাবে পাসপোর্টের আবেদনটি করেছি, তো আমি এখান থেকে দ্বিতীয় নম্বর অপশনটি সিলেক্ট করে দিচ্ছি, 10 বছর মেয়াদি পাসপোর্ট 21 কর্মদিবসের। ওকে, এখানে দেখুন আমাকে টাকার পরিমাণ দেখিয়ে দিচ্ছে 7,000 টাকা, যার ভ্যাট হার 15% এবং ভ্যাটের পরিমাণ 1,050 টাকা। তো আমাকে সর্বমোট 8,050 টাকা পেমেন্ট করতে হবে। ওকে, এরপর আমি এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে দিচ্ছি। এখানে দেখুন খাতের বিবরণ দেয়া আছে। আপনার পাসপোর্টের ফি হচ্ছে 7,000 টাকা নিবে এবং দেশ, পণ্য ও সেবার উপর মূসক 1,050 টাকা। তো এটি আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে, এটিকে আপনার কমানোর কোনো অপশন নেই। তো এখান থেকে আমি পরবর্তী ধাপ যে এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানে দেখুন 1 নম্বরে যে সরকারি প্রতিষ্ঠান বরাবর যে উদ্দেশ্যে চালান জমা দেয়া হচ্ছে, এখানে আপনি যে যে ক্ষেত্রে টাকাটি আপনার জমা দেওয়া হচ্ছে সেই অপশনগুলো এখানে দেয়া আছে, এটি আপনার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তো দ্বিতীয় নম্বর অপশনে দেখুন কোন কোন খাতে কোডে অর্থ জমা দেওয়া হচ্ছে। এখান থেকে আপনি যে পাসপোর্টের টাকাটি জমা দিচ্ছেন সেই পাসপোর্টের একটি কোড নাম্বার আছে, দেখুন প্রথমেই 14222311, এটি হচ্ছে আপনার মূলত কোড। এবং দ্বিতীয়টি হচ্ছে দেশ ও পণ্য ও সেবার উপর মূসক, মানে আপনার যে ট্যাক্সটি কাটছে সেই ট্যাক্সের কোড। তো এখান থেকে আমাদের কোনো কাজ নেই, আমি এখান থেকে স্ক্রল ডাউন করে নিচ্ছি। এখানে তৃতীয় নম্বর যে অপশনটি, এখানে আমাকে কাজ করতে হবে। তো এখানে দেখুন তৃতীয় নম্বরে বলা আছে যে ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ হতে অর্থ জমা দেওয়া হচ্ছে। এখান থেকে দেখুন দুটি অপশন আছে, একটি জন্ম নিবন্ধন নাম্বার এবং অন্যটি অন্যান্য। তো আপনি যার জন্য আবেদন করছেন সে যদি 18 বছরের নিচে হয়ে থাকে তাহলে আপনি তার জন্য এখান থেকে জন্ম নিবন্ধনের নম্বর এই অপশনটি সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন জন্ম নিবন্ধন নাম্বার, এখান থেকে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিবেন এবং দ্বিতীয় নম্বর অপশনে জন্ম তারিখ, এখান থেকে জন্ম তারিখটি দিয়ে চেক BRN এই বাটনটিতে ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু যার জন্য আবেদন করছি ওনার যেহেতু বয়স 18 বছরের বেশি, তো আমি এখান থেকে অন্যান্য বাটনেই ক্লিক করে দিচ্ছি। এখান থেকে শনাক্তকরণ নম্বর, এখানে আপনার যে ভোটার আইডি কার্ডের নাম্বার হবে আপনি সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আমি একটি ডেমো হিসেবে একটি নাম্বার বসিয়ে দিচ্ছি। তো এরপরে দেখুন এখানে নামটি দিয়ে দিতে হবে। তো এখান থেকে আপনি আপনার ভোটার আইডি কার্ডের নাম অনুসারেই এখানে আপনার নামটি লিখে দিবেন। তো আমি একটি নাম লিখে দিচ্ছি। ওকে, আমার নামটি দেওয়া হয়ে গেছে। এখানে নিচে দেখুন ঠিকানা, তো ঠিকানার ক্ষেত্রে আপনি আপনার বিস্তারিত ঠিকানাটি অবশ্যই লিখে দিবেন এবং আপনি যে পাসপোর্টে যেরকমভাবে আপনার ঠিকানাটি দিয়েছেন চেষ্টা করবেন সেই একইভাবেই ঠিকানাটি দিতে। তো আমি এখান থেকে প্রথমে ভিলেজ লিখে দিচ্ছি, অথবা আপনার যদি কোনো হোল্ডিং নাম্বারও থেকে থাকে তাহলে আপনি ভিলেজের পূর্বে হোল্ডিং নাম্বারও লিখে দিতে পারেন। তো আমি এটি ডেমো হিসেবে যেহেতু দেখাচ্ছি আমি আপনাদেরকে প্রথম থেকেই দেখাচ্ছি। তো আমি ভিলেজের প্রথমে হোল্ডিং নাম্বারটি লিখে দিচ্ছি। ওকে, এখান থেকে হোল্ডিং নাম্বারটি দেওয়া হয়ে গেছে, আমি কমা দিয়ে একটি স্পেস দিয়ে দিচ্ছি।
আমার ভিলেজ বানানটি হয়তো ভুল হয়েছে, আমি এখানে বানানটি কারেকশন করে দিচ্ছি। ওকে, এরপরে আমি এখানে একটি গ্রামের নাম দিয়ে দিচ্ছি। আপনার যদি এখানে কোনো বাড়ির নাম থাকে আপনি চাইলে সেটিও ইউজ করতে পারেন, এবং বাড়ির নামের পরে আপনি আপনার গ্রাম অথবা শহরের নাম অথবা আপনার এলাকার নাম আপনি যে কোনো একটি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এরপর আমি এখান থেকে পোস্ট অফিসটি ফুল ফর্ম লিখে এখানে পোস্ট অফিস এবং সাথে পোস্ট কোডটি কিন্তু অবশ্যই লিখে দিবেন। তো আমি পোস্ট কোডটিও লিখে দিচ্ছি, এখান থেকে কমা দিয়ে দিচ্ছি। ওকে, এরপর আমাকে থানাটি দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে পুলিশ স্টেশন লিখে আমি আমার থানাটি দিয়ে দিচ্ছি, আপনি আপনার থানাটি দেখে দিয়ে দিবেন। ওকে, আমার থানাটি দেওয়া হয়ে গেছে। এখান থেকে আমি এরপরে আমার জেলাটি দিয়ে দিব। তো আমি এখান থেকে ডিস্ট্রিক্ট লিখে আমি আমার জেলার নামটি দিয়ে দিচ্ছি। ওকে, আমার ঠিকানাটি দেওয়া হয়ে গেছে। এখান থেকে আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি। এখানে দেখুন যোগাযোগের জন্য আপনি এখানে পাসপোর্টে আবেদন করার জন্য যে মোবাইল নাম্বারটি ইউজ করেছিলেন সেই একই নাম্বারটি এখানে ইউজ করে দিবেন। তো আমি একটি নাম্বার ডেমো হিসেবে দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন ইমেল নাম্বার, আপনি চাইলে আপনি পাসপোর্টে যে আবেদন করার সময় যে ইমেল নাম্বারটি ইউজ করেছিলেন সেটিও এখানে ইউজ করতে পারেন, অথবা আপনি এখানে ইমেল নাম্বার না দিলেও কোনো সমস্যা নেই। তাও আমি একটি ইমেল নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, আমার ইমেল নাম্বারটি দেওয়া হয়ে গেছে। আমি এখান থেকে স্ক্রল ডাউন করে দিচ্ছি। তো এখানে দেখুন অর্থ পরিশোধের বিবরণ, এখানে দেখুন নিচে অনলাইন ব্যাংকিং, আপনার এখানে যতগুলো ব্যাংক দেওয়া আছে এগুলোর মাধ্যমে আপনি টাকাটি পেমেন্ট করতে পারবেন। তো আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট করা থাকে আপনি চাইলে এখান থেকে একটি যে কোনোটি সিলেক্ট করে আপনি সেটির মাধ্যমে টাকাটি পেমেন্ট করতে পারবেন। এরপরে দেখুন মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের এখানে বিকাশ, নগদ, রকেট আপনি এগুলো ইউজ করে আপনি টাকাটি জমা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে কার্ড পেমেন্ট, কার্ডের এখানেও দেখুন ভিসা কার্ড, মাস্টার কার্ড অথবা নেক্সাস পে, আপনি চাইলে এগুলো সিলেক্ট করে নিতে পারেন। আর যদি আপনি চান যে না আপনি ম্যানুয়ালিভাবে ব্যাংকে গিয়ে টাকাটি দিবেন, তাদের জন্য এই সেলফ ফিল আপ অ্যান্ড ওটিসি আপনি এটিকে ক্লিক করে এখান থেকে সংরক্ষণ করে দিলে আপনি একটি ব্ল্যাঙ্ক ফর্ম পেয়ে যাবেন। আপনি ব্ল্যাঙ্ক ফর্মটি নিয়ে ব্যাংকে যে কোনো একটি শাখায় গিয়ে কিন্তু টাকাটি জমা দিতে পারবেন। তো আমি যেহেতু অনলাইনের মাধ্যমে টাকাটি পেমেন্ট করব, তো আমি এখান থেকে মোবাইল ব্যাংকিং অপশনটিতে সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে আমি বিকাশটি সিলেক্ট করে দিচ্ছি। আর মন্তব্যের ঘরে আপনি যদি চান যে কোনো কিছু লিখে দিতে পারেন, যদি না লিখে দেন তাতে কোনো সমস্যা নেই। তো আমি এখানে কিছু লিখে দিব না, আমি এখান থেকে সরাসরি সংরক্ষণ বাটনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমি হ্যাঁ বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানে দেখুন আমার পেমেন্ট অ্যামাউন্ট ৮০৫০ টাকা এবং আমার কনভিনিয়েন্স ফি ৩০ টাকা, মানে আমার এই পেমেন্টটি দেওয়ার জন্য আমাকে এক্সট্রা ৩০ টাকা ভ্যাট হিসেবে বিকাশ কেটে নেবে। তো টোটাল আমার এখানে ৮০৮০ টাকা কাটবে। তো আমি এখানে নিচ থেকে প্রসিড বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখান থেকে আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনি আপনার বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। এখান থেকে আমি কনফার্ম বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন আমার আমি যে বিকাশ নাম্বারটি এখানে দিয়েছি সেই নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে, সেই কোডটি আমি এখানে বসিয়ে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দিলেই কিন্তু তার অটোমেটিকভাবেই আমার অ্যাকাউন্ট থেকে ৮০৮০ টাকা কেটে নিয়ে নেবে। তো আমার কোডটি চলে এসেছে, আমি এখানে বসিয়ে দিচ্ছি, কিন্তু আমি কনফার্ম করব না, যেহেতু আমি আপনাদেরকে এটি ডেমো হিসেবে দেখানোর জন্য এ চালানের প্রসেসটি দেখিয়েছি। কেননা আমি যার আবেদন করেছি ওনারটি যেহেতু অফলাইন উনি পেমেন্ট করবেন, তাই আমি ওখান থেকে আপনাদেরকে অনলাইনের পেমেন্ট অপশনটি দেখাতে পারিনি। তো তার জন্য আমি আলাদাভাবে আপনাকে এ চালানের মাধ্যমে কিভাবে আপনি খুব সহজেই আবেদনের টাকাটি জমা দিবেন সেই প্রসেসটি দেখানোর জন্যই এই প্রসেসটি দেখিয়েছি। তো এটিই ছিল পাসপোর্টের জন্য আবেদন করার নিয়ম এবং এ চালানের মাধ্যমে খুব সহজেই কিভাবে আপনার পাসপোর্টের আবেদনের ফিটি জমা দিবেন তার সহজ প্রসেসটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে এই ধরনের অনলাইন রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আমি যে সকল ভিডিও আপলোড করব সেগুলো আপনার কাছেও পৌঁছে যায়। তো পরবর্তীতে অন্য কোনো একটি ভিডিও নিয়ে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।